ওকে, খেয়াল করো তো। আমরা আজকে দেখছি হচ্ছে তোমার হোম ব্যারিয়ার কবিতাটা দেখবো, রবার্ট ফ্রস্টের হোম ব্যারিয়ার। তো এখানে তোমাদের কিছু বিষয় আমি দেখাচ্ছি। তোমরা কি একটা ম্যাপ দেখতে পাচ্ছ? ফাইন। এই ম্যাপটা হচ্ছে নিউ ইংল্যান্ডের ম্যাপ। তো নিউ ইংল্যান্ড সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই। মূলত নিউ ইংল্যান্ড নামটা শুনতে ইংল্যান্ড মনে হলেও আসলে এটা ইংল্যান্ড, এটা তোমার, এটা ইংল্যান্ড মনে হলেও আসলে এটা ইংল্যান্ড না। তোমরা দেখছো এই ম্যাপটা কিন্তু আমেরিকার ম্যাপ। খেয়াল করছো কি? হ্যাঁ, পুরোটাই। হ্যাঁ, আমেরিকা উপরে কানাডা, উপরে কানাডা, নিচে মেক্সিকো। হ্যাঁ, তো এই আমেরিকার যুক্তরাষ্ট্রের এই জায়গাটা তোমরা দেখছো, যেখানে একে অরেঞ্জ কালার করা আছে। দেখা যাচ্ছে কি? বড় করে দেখো, অরেঞ্জ কালার করা আছে না? এই যে এই উপরেরটাতে, এই যে এই অরেঞ্জ কালার, এটা এটা দেখো, এই যে এইটা খেয়াল করছো অরেঞ্জ কালারটা? এই অরেঞ্জ কালারের যে জায়গাটা, এটা কি বলা হয়? নিউ ইংল্যান্ড। ওকে, তো নিউ ইংল্যান্ডের এটা কেন গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে কেন দেখাচ্ছি। এই নিউ ইংল্যান্ডের পরেই বুঝতে পারবো যে কেন গুরুত্বপূর্ণ। নিউ ইংল্যান্ডে যে ইগুলো আছে দেখো, এখানে আছে মেইন, কয়েকটা রাজ্য আছে। ওই নিউ ইংল্যান্ডে তোমরা ম্যাপে দেখলা, বড় ম্যাপে দেখলা, এটাকে যখন ছোট করে দেখবা তখন যে এই রাষ্ট্রগুলো ওখানে আছে। একটা হচ্ছে মেইন, নিউ হ্যাম্পশায়ার, ভারমন্ট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড আর কানেকটিকাট। কি বুঝতে পারলাম কথা? তোমরা জানো যে আমেরিকাতে 50টা অঙ্গরাজ্য রয়েছে, তাই না? তো এর মধ্যে এই 6টা অঙ্গরাজ্য হচ্ছে নিউ ইংল্যান্ডের মধ্যে। আমি কি নিউ ইংল্যান্ড বোঝাতে পারলাম? ওকে, তো এই জায়গায় কেন দেখালাম সেটা বলছি তোমাদেরকে। কারণ আমাদের যে কবির নাম হচ্ছে রবার্ট ফ্রস্ট। কি নাম ওনার? রবার্ট ফ্রস্ট। তো রবার্ট ফ্রস্টকে তোমরা একটু পরে তোমাদেরকে যে ছবিটা দেখাবো, ওনার সাথে এই নিউ ইংল্যান্ডের কি সম্পর্ক। অ্যাকচুয়ালি উনি নিউ ইংল্যান্ডেরই মানুষ। কোথাকার মানুষ? নিউ ইংল্যান্ডের মানুষ। তো নিউ ইংল্যান্ড নামটা কেন হয়েছে? ওই যে যেমন আমাদের বাংলাদেশের নামেও কিন্তু বিভিন্ন জায়গায় নাম আছে। বাংলা টাউন আছে না? সিঙ্গাপুরে আছে, লন্ডনে আছে, এরকম। হ্যাঁ, ওইরকমই সেরকমই। তবে ইংল্যান্ডে, ওই আমেরিকাতে যখন ইংল্যান্ডের লোকের ওই জায়গায় বসবাস করলো, তখন ওই জায়গাটার নাম হয়ে গেল কি? নিউ ইংল্যান্ড। তো রবার্ট ফ্রস্ট ইজ অফেন কল্ড এ রিজিওনাল পোয়েট। এই ওয়ার্ডটা লিখে নাও তোমরা, রিজিওনাল। রিজিওনাল মানে কি কেউ জানো? বলতে পারবা? রিজিওনাল পোয়েট অ্যান্ড স্পেসিফিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ নিউ ইংল্যান্ড। উনি, ওনাকে আঞ্চলিক কবি বলা হয়। কেন বলা হয়? কারণ নিউ ইংল্যান্ডের সাথে উনি সম্পর্কিত। কার সাথে সম্পর্কিত? নিউ ইংল্যান্ড। পুরো আমেরিকার কথা কি বলা হয়েছে? বলা হয়নি। কারণ আমেরিকার আরও 44টি অঙ্গরাজ্য রয়েছে, উনি এইগুলো নিয়ে লেখেন নাই। শুধু কি নিয়ে লিখছেন? নিউ ইংল্যান্ডে লিখেছেন। ওনার যে লেখার যে সেটিংগুলো, সেটিং বলতে কি বোঝায়? সেটিং বলতে বোঝায় প্রেক্ষাপট। যেমন আমরা যদি জসীমউদ্দিনের কবিতা পড়ি, আমরা দেখি যে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। তাহলে ওনাকে দেখলে কি তোমার মনে হচ্ছে যে উনি গ্রাম নিয়ে কবিতা লিখছেন? প্রেক্ষাপট, সেটিংটা কোথায়? গ্রাম। অন্যদিকে শামসুর রহমানের কবিতায় শামসুর রহমানকে বলা হয় নাগরিক কবি। তাহলে ওনার সেটিংটা কি? নগর। আমার কথা কি মিন করতে পারছো? তাহলে সেটিং অ্যান্ড ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে প্রাকৃতিক দৃশ্য। ফ্রস্ট পোয়েমস আর ডিপলি রুটেড ইন দ্য ল্যান্ডস্কেপ অফ নিউ ইংল্যান্ড। বুঝতে পারলাম বোধ হয়। হি ফ্রিকুয়েন্টলি ডেপিক্টস ইন রুরাল লাইফ। উনি কী করতেন? রুরাল লাইফ চিত্রিত করতেন, গ্রামীণ জীবন, ফার্মস, উডস, ওয়েদার অফ দ্য রিজন। দ্য ইমেজারি ইন দিস পোয়েম, তার কবিতার যে ইমেজারিগুলো ছিল, ইমেজারি তো বোঝো তাই না? অফেন ইভোকস স্পেসিফিক প্লেসেস, তার যে ইমেজারিগুলোতে কখনো কখনো সুনির্দিষ্ট জায়গাকে নিয়ে আসতো। কি নিয়ে আসতো? সুনির্দিষ্ট জায়গাকে নিয়ে আসতো। যেমন বাংলাদেশের কবিতা আছে, জাগো বাহে কুণ্ঠে সবাই, সৈয়দ শামসুল হকের। তাহলে জাগো বাহে কুণ্ঠে সবাই, এর থেকে স্পেসিফিক্যালি আমরা বুঝতে পারছি রংপুরের কবিতা। কি কথা ঠিক আছে? স্পেসিফিক প্লেসেস অ্যান্ড সিনস, এমন কিছু দৃশ্য নিয়ে আসতো দ্যাট আর ক্যারেক্টারিস্টিক্স অফ নিউ ইংল্যান্ড, যেগুলো নিউ ইংল্যান্ডই সম্ভব। দিস স্ট্রং সেন্স অফ প্লেস
এই যে তার যে এলাকা ভিত্তিক যেটা সেন্স, মেকিং এ রিজিওনাল পোয়েট। ওকে, তা বুঝতে পারলাম আমরা যে কেন ওনার এই বিষয়টাকে আমরা রিজিওনাল বলছি। আর একটা বিষয়, থিমস অ্যান্ড কালচারস। কালচার মানে কি? সংস্কৃতি। আমরা কি আমরা কি আটা দিয়ে জাউ বানিয়ে খাই, নাকি ভাত পানি দিয়ে খাই? পানিতে ভাত রেখে খাই, তাই না? তারপর পান্তা খাই আমরা, এটা আমাদের কালচার। ডু ইউ নো কালচার কি? কালচার হচ্ছে আমরা প্রত্যহ যেটা করে থাকি সেটাকে কি বলা হয়? কালচার। তার মানে এই কবিতাতে যে বিষয়বস্তুগুলো এসেছে, জীবনের বিষয়বস্তুগুলো এসেছে, সেগুলো কোত্থেকে আসছে? ওই নিউ ইংল্যান্ডের মানুষ যে কতটা সহিষ্ণু, তারা যে জীবনে কতটা চ্যালেঞ্জগুলো গ্রহণ করছে, তারা লাইফে কিভাবে স্ট্রাগল করছে, এই বিষয়গুলোই কিন্তু ওনার কবিতায় উঠে এসেছে। এই জন্য আমরা ওনাকে কি বলছি? পোয়েট অফ নিউ ইংল্যান্ড। পোয়েট অফ নিউ ইংল্যান্ড। এরপরে উনি আরও যে কাজটা করেছেন, উনি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন এবং ডায়ালেক্ট ব্যবহার করেছেন। ল্যাঙ্গুয়েজ তো ভাষা, ভাষা তো বুঝি আমরা, কিন্তু ডায়ালেক্ট হচ্ছে উপভাষা। উপভাষা তো বোঝো, তাই না? যেমন আমরা কি বলছি, অমনো, অমনো, অমনো কোথাকার ভাষা? বরিশাল। ঠিক আছে, তাহলে ইন দ্য সেম ওয়ে জাগো বাহে রংপুর। এই যে এইভাবে ডায়ালেক্ট কিন্তু আমাদের কবিরা ব্যবহার করেছেন, এবং উনিও এইরকম ডায়ালেক্টগুলো ব্যবহার করেছেন কোথাকার? নিউ ইংল্যান্ডের ডায়ালেক্ট ব্যবহার করেছেন। কথাগুলো ক্লিয়ার? তো আমরা বুঝতে পারলাম, এটা বাকিটা নিজেদের মতো পড়ে নিবা। আমরা দেখলাম যে উনি কেন নিউ ইংল্যান্ডের কবি বলা হয়, অথবা ওনাকে বলা হয় রিজিওনাল পোয়েট কেন বলা হয়। আমরা পরবর্তী পেজে গেলে দেখব একটি মেয়ে দাঁড়িয়ে আছে সিঁড়িতে, আর একটা ছেলে সে একটু জানলাতে তাকিয়ে আছে। তো কবিতায় মূলত এই ঘটনাটির পরের ঘটনাটা আমরা দেখছি। কবিতা শুরু হয়েছিল কিন্তু মেয়েটি জানলার দিকে তাকিয়েছিল, আর ছেলেটি ছিল হচ্ছে সিঁড়ির নিচে। তো এখন পরবর্তী ছবিটা আমরা দেখছি। তো এই গল্পের যে ঘটনাটি ঘটে, কবিতায় যে ঘটনাটি ঘটে, সেটি হচ্ছে এই মেয়েটা এবং এই ছেলেটা, তারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। তাদের সন্তান, একমাত্র সন্তান, সে কি হয়? মারা যায়। হ্যাঁ, এবং মারা যাওয়ার পরে তাদের মধ্যে যে কষ্টটা সৃষ্টি হয়, সেই কষ্টটা নিজেরা শেয়ার করতে পারে না। দে কান্ট শেয়ার করতে পারে না। তার মধ্যে কিছু কারণ ছিল। কারণ হচ্ছে কমিউনিকেশন অ্যাবিলিটির প্রবলেম। কমিউনিকেশন অ্যাবিলিটি কিন্তু সবার থাকে না, থাকে কি? দেখবা কি যে কেউ কেউ আছে যারা অনেক মেধাবী, শুধুমাত্র কমিউনিকেশন অ্যাবিলিটির জন্য তারা জব পায় না, কাজ পায় না। কি ভুল বলছি? আবার দেখবা কারো কারো খুব বেশি দক্ষতা নাই, খুব যোগ্যতা নাই, কিন্তু কমিউনিকেশন অ্যাবিলিটি ভালো থাকার কারণে সে কিন্তু জব পাচ্ছে বা কাজ পাচ্ছে। ঠিক আছে? তো এই জন্য কিন্তু আমরা ওই যে তেলবাজিকে আমরা কিন্তু অপছন্দ করি না? কিন্তু তেলবাজি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে তেলবাজি অনেক গুরুত্বপূর্ণ। যদি কেউ তেলবাজি পারে, তার অনেক অযোগ্যতাই কিন্তু সে ঢেকে রাখতে পারে, শুধুমাত্র তেলবাজি করার কারণে। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা এই ছেলেটাকে যেটা দেখছি, সে তেলবাজি মোটেই জানে না, এবং সে এই বিষয়গুলো মোটেই বোঝে না। একটি মেয়েকে সবসময় সত্য কথা বলে তাকে কি করা যায় না? খুশি করা যায় না। তাকে কিছু কিছু মিথ্যে কথা বলতে হতে পারে। তো এই ছেলেটা এই বিষয়টা কিন্তু তার জানা নাই। আচ্ছা, কি জানা আছে? জানা থাকলে সে কি করতো? সে এটা প্রয়োগ করতো, অন্তত কিছুটা ছলনা সে প্রয়োগ করতো। কিন্তু সে কিন্তু আগেও করে নাই, পরেও করে নাই। এই মেয়েটার ব্যর্থতা কোথায়? মেয়েটার ব্যর্থতা হচ্ছে এখানে যে এই ছেলেটাকে সে চেনে না, সে তার হাজব্যান্ড। তাহলে তার হাজব্যান্ড কোন ক্যারেক্টারের, তার হাজব্যান্ড কোন কমিউনিকেশন পাওয়ার নিয়ে তার অস্তিত্ব, এটা সে জানে না। জানার পরেও কিন্তু সে এই ছেলেটাকে হেল্প করে নাই, বরং ওকে দোষারোপ করেছে। আমি চাইলাম তোমার কাছে একটা আচরণ প্রত্যাশা করলাম, আমি আচরণ প্রত্যাশা করলাম, কিন্তু তুমি সেই আচরণ করতে অভ্যস্ত না। তুমি সেই আচরণ করতে অভ্যস্ত না। তাহলে কি এটা আমার দোষ না তোমার দোষ? আমার দোষ। কি ভুল করছে কি? কারণ আমি তো ওটা জানি না, আমি তো করি না কখনো। তো এখানে এই মেয়েটার যে ব্যাপারটা হয়েছে, আমরা মেয়েটাকে দোষারোপ করব না। কারণ হচ্ছে ইমোশনাল যে গ্রিফ, কষ্ট, যে স্যাডনেস তার মধ্যে আছে, সে আসলে পারে নাই, নিজেকে ধরে রাখতে পারে নাই, কন্টেইন করা যেটাকে বলে। কন্টেইন বোঝা তো না?
ধারণ করা। তাহলে মানুষ নিজেকে কন্টেইন করতে পারে, তার মানে হচ্ছে তার যে দুঃখ কষ্ট আবেগগুলো উপচে পড়ে না, তাকে বলে কন্টেইন করা। আর যখন সে উপচে পড়ে তখন কিন্তু মানুষ আর সেটা ধারণ করতে পারছে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কন্টেইন করা মানে কি? নিজেকে ম্যানেজ করা, কন্ট্রোল করা, সংবরণ করা। ফাইন। এই যে সংবরণ করার শক্তিটা কি সবার থাকে? সবার থাকে না। ঠিক আছে? তো এই মেয়েটা এই বিষয়টা কিন্তু সংবরণ করতে পারলো না। সে তার বাচ্চা মারা গেছে। এখানে একটা ব্যাপার কিন্তু খেয়াল করার বিষয়, যে বাচ্চাটা মারা গেছে শুধুমাত্র তার বাচ্চা মারা গেছে এটা যেমন সত্য, তার হাজব্যান্ডের বাচ্চা মারা গেছে এটাও তেমনই সত্য। সমানভাবে সত্য না? ওকে। তার মানে একজন মা ইচ্ছা করলেই সে সন্তানের মৃত্যুর পরে শুধু কান্নাকাটি করেই সময়টাকে পার করতে পারে, কিন্তু একজন বাবা পারতেও পারে, নাও পারে, তাই না? কারণ হচ্ছে একজন বাবাকে অনেক বাস্তবতার সম্মুখীন হতে হয়, অনেক কিছু ম্যানেজ করতে হয়। তাহলে ওই বাচ্চাটার যেভাবে ডেড বডি পড়ে আছে, তাহলে সেই ডেড বডিটাকে সৎকার করাটা তো জরুরি। তাহলে সে যদি অন্য কেউ যদি ইনিশিয়েটিভ না নেয়, তাহলে তাকে কি করতে হবে? তাকে ইনিশিয়েটিভ নিতে হবে। নিতে হবে কি না? তো নিতে যেহেতু হবে, তাহলে সে কি তোমার কে বলবে যে একজন বাবা তার সন্তানকে কবর দিচ্ছে, এই কবর দেওয়াটা সে খুবই ইজিলি করতেছে? এটা কি কেউ বলবে, কেউ ভাববে, কেউ বুঝবে? বুঝবে না। তার মানে এই মেয়েটা যেটা মিস করলো সেটা হচ্ছে যে এই ছেলেটা কেন তার সন্তানকে নিজ হাতে কবর দিল, কেন সে নিজ হাতে কবর খুলল। এটা কেউ না কেউ তো করতোই, কেউ না কেউ করতো না? এখানে বাবার করাটা তো অন্যায় কিছু নাই, আছে কি? আবার যেমন আমরা বলে থাকি যে নিজের আত্মীয় স্বজনের জানাজা নিজেরা করলেই ভালো, এটা বলা হয় না? তার মানে যদি সন্তান যদি পিতার জানাজা করে, কি পিতা যদি সন্তানের জানাজা করে, এটা কি তার জন্য অন্যায় হবে? এটা কি তার নির্মমতা নিষ্ঠুরতার পরিচয় দেয়? দেয় না। তাহলে এই মেয়েটি কিন্তু জাস্ট তাকে ভুল বুঝলো। সে বুঝলো কি যে যেহেতু তুমি আমার ছেলের কবর খুঁড়তে পেরেছ, তারপরে তোমাকে দিয়ে সবই সম্ভব। ঠিক আছে? তুমি আমার সন্তানের প্রতি কোনো ভালোবাসা নাই। ঠিক আছে? তুমি একটা পাষাণ্ড, তুমি এটা সেটা, এইভাবে কিন্তু সে তাকে ভুল বুঝলো। ঠিক আছে? আর ছেলেটা তাকে বোঝার চেষ্টা করছে যে আমি, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি তোমাকে ওইভাবে কথা বলতে কখনো পারি নাই যেভাবে কথা বললে তুমি খুশি হও। এটা তুমি জানো। হ্যাঁ, বাস্তব বলতেছে। তুমি জানো তো বিষয়টা। এটা তো বাস্তবতা। কারণ আমি তোমাকে কথা বলে যে খুশি করব, এরকম করে কথা বলার যে অ্যাবিলিটি, ক্যাপাসিটি, এই ক্যাপাবিলিটি তো আমার নাই। এটা তুমি জানো। তারপরে তুমি কেন আমাকে ভুল বুঝতেছো? ওই কাজগুলো তো আমাকে করতেই হতো। আমি না করলেও অন্য কেউ করতো। ওগুলো আমাকে করতে হতো। তাহলে আমি কোদাল চালিয়েছি, আমি সেই বাচ্চাটাকে মাটিতে রেখেছি। এইগুলো তুমি দেখলা, এইগুলো দেখে তুমি আমাকে ভুল বুঝতেছো। এই কথাগুলো তো বলতেই পারতেছে না। এই কথাগুলো তোকে বুঝিয়ে বলা, গুছিয়ে বলা, সেটা সে বলতে পারছে না। অ্যাম আই রাইট? তাহলে কি হচ্ছে? অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে ওদের মধ্যে ইমোশনাল গ্যাপ। কি গ্যাপ? ইমোশনাল গ্যাপ। সেই গ্যাপটা কেমন? এই মেয়েটার কাছে সন্তানের প্রতি তার বাৎসল্য, ভালোবাসা, এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক কিছু? খুবই স্বাভাবিক কিছু। তাহলে একজন আহ, স্ত্রী যে কোনো সময় রাগ করলে, চিল্লাচিল্লি, এটা সেটা করে, তাই না? করে কি না? সে চিল্লাচিল্লি করলো, এটা কিন্তু সহ্যও করে হাজব্যান্ড, মেনেও নেয়, জানে যে সে করতে পারে, করুক। কিন্তু একজন হাজব্যান্ড কি তোমার মনে হয় সবসময় তার খুব ভালো মেজাজি থাকার কথা? সবসময় সে খুব ভালো পরিবেশই পায়? সবসময় সে ভালো অ্যাকশানই পায়? সে কি কখনো ওই ওয়াইফের মতো করে? করে না। তার মানে এই যে এই বিষয়টা, যে ওয়াইফ কিন্তু বুঝতে পারলো না যে মূলত এই স্বামীর ইমোশনাল ডিটাচমেন্ট বলতে কিছু নাই। তার মধ্যে অবশ্যই ভালোবাসা আছে,
কিন্তু সেটা হিডেন, ওইভাবে প্রকাশিত না। কি কথা কি ভুল? তোমার কি মনে হয় খুব সুন্দর করে কথা বলতে পারলে সেই খুব ভালো হাজব্যান্ড হয়? বরং যারা কথা বলতে পারে না, যারা কথা বলতে ঠেকে যায়, কথা গুছিয়ে বলতে পারে না, এই হাজব্যান্ডরা বেশি ভালো হাজব্যান্ড হয়। কি আমি কি ভুল বলছি? তার মানে কিন্তু এই যে হাজব্যান্ডটা আমাকে দেখছি, ওকে কিন্তু আমরা আদর্শ একটা হাজব্যান্ড আমার মনে হয়। ঠিক আছে, যে দায়িত্বশীল, যে মানে নিজেকে সংবরণ করতে পারে, যে নিজেকে রাখতে পারে, কিপ করতে পারে। শুধু একটা মাত্র গ্যাপ, সেটা হচ্ছে যে সে ওইভাবে কমিউনিকেট করা, যেটা বলে, যেটা মেয়েকে কিভাবে মানে খুশি করতে হয়, তাকে একটা দুঃখের সময় কিভাবে সান্ত্বনা দিতে হয়, এইটা ওর জানা নাই, বা এটা সে পারে না। তো এই গ্যাপের কারণে একটা ছেলেকে এভাবে পানিশমেন্ট দেওয়া যায় না। স্যার বলা হয় যে গ্রেট ফ্লাটারার ইজ আ গ্রেট লাভার। তো ওই লোকটা তো এরকম না, সেজন্য। হ্যাঁ, সেটাই তারপরে বলছি। দেখেন ওই মহিলাটার বাচ্চা মারা গেছে, তার যে যৌক্তিকভাবে চিন্তা করার অনুমতি হলো, সে